দুর্গাপূজার প্রস্তুতি দেখতে ঢাকেশ্বরী মন্দিরের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পূজায় সব ধরনের সহযোগিতার আশ্বাস। গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আজও সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান। কার্নিশে ঝুলন্ত যুবককে গুলির মামলায় হবে অভিযোগ গঠনের আদেশ। সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের আন্দোলন স্থগিত, বাগেরহাটে হরতাল প্রত্যাহার করে নির্বাচন কার্যালয়ে অবস্থান। রাকসু নির্বাচনের প্রচারে সরগরম ক্যাম্পাস, ছুটছেন স্বতন্ত্র প্রার্থীরাও। চাকসু নির্বাচনে চলছে মনোনয়নপত্র সংগ্রহ। কাতারে আর হামলা চালাবে না ইসরায়েল, জানালেন ট্রাম্প। আরব নেতাদের বৈঠকের পর চাপে মার্কিন প্রেসিডেন্ট নেতানিয়াহু। এবং এশিয়া কাপে টিকে থাকার মিশনে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। আবুধাবির জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8:30টায়। সংবাদ দুপুরে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বেলা 11টায় মন্দির পরিদর্শনে যান তিনি। পূজায় সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। এর আগে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা। প্রধান উপদেষ্টা সকলকে আন্তরিক ধন্যবাদ ও পূজার অগ্রিম শুভেচ্ছা জানান এবং দুর্গাপূজা ঘিরে যাতে কোনো ধরনের ষড়যন্ত্রের সুযোগ তৈরি না হয় সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান। জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এদিন তাকে জেরাও করা হচ্ছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন তিনি। পরে জেরা করবেন শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবী। গতকালও দিনভর তার সাক্ষ্য গ্রহণ চলে। এ সময় তিনি বলেন, 2008 সালে শেখ হাসিনা ক্ষমতায় এসেই বুঝতে পারেন সেনাবাহিনীকে দুর্বল না করে ও বিএনপিকে না ভাঙতে পারলে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যাবে না। আদালতে এই সম্পাদক বলেন, হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে ভারতের বড় ভূমিকা ছিল। আরও 2-1 সাক্ষ্য গ্রহণ শেষে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এদিকে কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি করে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আগামী 19 সেপ্টেম্বর। জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আজও সাক্ষ্য দিচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এ নিয়ে জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, ট্রাইব্যুনালে মাহমুদুর রহমানের দ্বিতীয় দিনের সাক্ষ্য শুরু হয়েছে কিনা? ইশিকা, গেল বছরের জুলাই আগস্টে যে হত্যাযজ্ঞ হয়েছিল সেটি যে নির্দেশদাতা ছিলেন অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই নির্দেশ যারা পালন করেছিলেন অর্থাৎ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের 3 জনের বিরুদ্ধেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ চলছে এবং সেই হিসেবে কালকে 46তম সাক্ষী হয়ে যিনি এসেছিলেন তিনি হচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং তিনি কিন্তু কালকে সাক্ষ্য দিয়েছিলেন এবং সেই সাক্ষ্যে তিনি যে দিয়েছিলেন এটি আজকে পুরোপুরি আজকে দ্বিতীয় দিনের সাক্ষ্য আসলে তার শুরু হয়ে গিয়েছে এবং তিনি সাক্ষ্যে যে জিনিসটি তুলে ধরেছেন কালকেও আমরা দেখেছি যখন আমরা সাংবাদিকরা ছিলাম তখন যেটি তুলে ধরেছেন সেখানে শেখ হাসিনার যে 15 বছরের যে শাসন আমলে তিনি যে কর্মকাণ্ড ঘটিয়েছেন, বিরোধী দলকে কিভাবে দমিয়ে রেখেছেন এবং তার নিজের অস্তিত্বকে টিকে রাখার জন্য তিনি যে গুম হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন সেগুলোই কিন্তু প্রেক্ষাপট আসলে তুলে ধরেছেন। তিনি যেটি তুলে ধরেছেন যে 2008 সালের নির্বাচনে আসলে ভারতেরও বড় ভূমিকা ছিল এবং সেখানে কিন্তু বাংলাদেশের যে সেনাবাহিনীর প্রধান মইনুল আহমেদ তিনি কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটি সমঝোতা করেছিলেন এবং তাকে কিন্তু বলেছিলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি তখন শেখ হাসিনাকে নির্বাচিত করতে যদি তারা সাহায্য করেন তাহলে কিন্তু তাকে সেফ এক্সিট সাথে আর্থিকভাবে লাভবানও করা হবে এবং পরবর্তীতে বিডিআর হত্যাকাণ্ড তার এটিও যেটি জানিয়েছিলেন মাহমুদুর রহমান যে সেনাবাহিনীর প্রতি আসলে শেখ হাসিনা এক ধরনের ক্ষোভ ছিল, এই জন্যই কিন্তু
কিন্তু তার নির্বাচিত হওয়ার পরে তার 2 মাস পর কিন্তু বিডিআর হত্যাকাণ্ড হয় এবং সেই সাথে এই বিডিআর হত্যাকাণ্ডে কিন্তু শেখ তাপসের বড় ভূমিকা ছিল এবং ষড়যন্ত্র করার জন্য তাপস ছিলেন, এবং কিন্তু শেখ হাসিনার জন্য তার বিচার আসলে করা হয়নি। এবং পরবর্তীতে যখন এই যে প্রেক্ষাপট যখন তুলে আসা থাকে তখন কিন্তু বলেছে যে ফ্যাসিবাদী কায়েমের জন্য আসলে বিভিন্ন রাজনীতিবিদ বিচারপতিরাও আসলে যুক্ত ছিলেন এবং সেই জন্যই আসলে এই ফ্যাসিজম আসলে কায়েম হয়েছিল। তো এখন আসলে স্বাক্ষর গ্রহণ শুরু হয়ে গিয়েছে। তো আজকেও আসলে আমরা প্রথমত 2018 সালের নির্বাচন কালকে শুনেছি, আজকে হচ্ছে 2014 সাল 18 সালের নির্বাচনের সম্পর্কে আসলে আমরা জানতে পারবো। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন বিষয় সম্পর্কে আজকে প্রেক্ষাপট আসলে উঠে আসবে আসলে ট্রাইব্যুনালে। তো এখন পর্যন্ত স্বাক্ষর গ্রহণ চলার সময় যখন নতুন তথ্য উঠেছিল তখন আসলে আমি আপনাকে জানাতে পারবো। তো এই পর্যন্তই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইশিকা। সাবরিনা, অনেক ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী। ফরিদপুর 4 আসনের সীমানা পুনর্বিন্যাসকে কেন্দ্র করে সর্বদলীয় ঐক্য পরিষদের ডাকা কর্মসূচি আগামী শনিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। ইতিবাচক সাড়া পাওয়া না গেলে রোববার থেকে ফের কর্মসূচিতে যাবেন তারা। মঙ্গলবার সকাল 11:30টার দিকে জেলা প্রশাসকের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা। এর আগে সকাল থেকে সড়কের একপাশে অবস্থান নেন তারা। গতকালকের সহিংসতা ঘিরে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বর্তমানে রাস্তায় কোনো অবরোধ না থাকলেও যান চলাচল স্বাভাবিকের তুলনায় কম। আমরা চাচ্ছিলাম হামিদ ইউনিয়নটা আলগি ইউনিয়নটা ফেরত দেব, আমরা কি সুস্থ হয়ে যাব। হ্যাঁ, আমাকে আন্দোলন ফেরত দেব, আমরা শান্তিতে দেশ করি। আমরা মারামারি হানাহানি চাই না, আমাকে আন্দোলনটা ফেরত দেব। ফরিদপুরের সংসদীয় আসন নিয়ে আরো আন্দোলনের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিসুর, সর্বশেষ অবস্থা জানাবেন, এই মুহূর্তে সীমানা পুনর্বহাল দাবিতে কি কর্মসূচি রয়েছে? ইসিতে আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুর ভাঙ্গা এক্সপ্রেসওয়ে গোল চত্বরে। ফরিদপুরের সংসদীয় আসন 4-এর ভাঙ্গা উপজেলার যে 2টি ইউনিয়ন আলগি এবং হামেদি, এই দুইটি ইউনিয়নকে পূর্ণ বহালের দাবিতে কিন্তু বেশ কয়েকদিন যাবতই তারা অবরোধ করে আসছে। বিশেষ করে আজকে 7ম দিনের মতো তাদের পূর্ব ঘোষিত অবরোধ করার কথা ছিল এবং সে অনুযায়ী কিন্তু তারা আজকে অবরোধ শুরু করেছিল। আমরা লক্ষ্য করেছি সকালে কিন্তু 8টার দিকে কিছু সময়ের জন্য, অর্থাৎ প্রায় আধা ঘন্টার জন্য কিন্তু তারা এই অবরোধ কর্মসূচি পালন করে। এরপরে কিন্তু তাদেরকে মাঠে আর ওইভাবে দেখা যায়নি এবং তারপর থেকে কিন্তু যান চলাচল কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু স্বাভাবিকভাবে চলাফেরা করছে এবং এখন যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এবং তাদের সাথে আমরা কথা বলেছি যে তাদের এই অবরোধ করার কারণ কি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তাদের যে 2টি ইউনিয়ন পার্শ্ববর্তী সংসদে আসন 2 নেওয়া হয়েছে তার প্রতিবাদে কিন্তু তারা এই অবরোধ করেছেন এবং তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা মাঠে থাকবেন এমনটি তারা জানিয়েছিলেন। এমনকি আজকে দুপুর 12টার দিকে এই স্ট্যান্ড ভাঙ্গার যে গোলচত্বর স্ট্যান্ড রয়েছে, এই বাস স্ট্যান্ডের পাশে যে ঈদগাহ রয়েছে, এখানে কিন্তু তাদের বিক্ষোভ করার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা তাদেরকে ওইভাবে দেখতে পাচ্ছি না অবরোধকারীদেরকে। আমরা এ বিষয়ে কথা বলেছি এখানে ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে আজকে রয়েছেন। পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী সহ সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। যদি কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা হয় তাহলে কিন্তু তারা সাথে সাথেই কিন্তু এর বিরুদ্ধে অ্যাকশনে যাবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এইমাত্র কিন্তু একটা অবরোধকারীরা কিন্তু একটা মিছিল নিয়ে আসছেন, আমাদের দিকেই মিছিল নিয়ে এখন তারা আগাচ্ছেন। আসলে এ বিষয়ে আমরা এখন কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে তারা মিছিল নিয়ে আসছেন। এখন পর্যন্ত তাদের পরিকল্পনায় মিছিলটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখুন যদিও সামান্য কিছু ব্যক্তি মিছিল এখন এসেছে, আপনারা দেখুন যে তারা কিন্তু তাদের এই মিছিল চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যথেষ্ট তৎপর রয়েছেন। আমাদেরকে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা যেমনটি জানিয়েছেন যদি কোনো প্রকার বিশৃঙ্খলা হয় তাহলে কিন্তু তারা কঠোর অবস্থানে থাকবেন এবং এর বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেবেন, এমনটি জানিয়েছেন।
আনিসুর, অনেক ধন্যবাদ আপনাকে। ফরিদপুরের সীমানা পুনর্বহালের দাবিতে খণ্ড খণ্ড মিছিল চলছে, সর্বশেষ অবস্থা জানছিলাম সহকর্মীর কাছে। এদিকে বাগেরহাটে 4টি আসন বহালের দাবিতে জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল 9:30টার দিকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা জেলা নির্বাচন ও কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকেন। ঘিরে রাখেন নির্বাচন অফিসের প্রধান গেট। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের অফিসে প্রবেশ করতে দেখা যায়নি এ সময়। পূজার কারণে হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছেন তারা। যে আমাদের 4টি আসন ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু এখনো সরকার থেকে এমন কোনো বা সিইসি থেকে এমন কোনো আশ্বাস আমরা পাইনি, যার কারণে আমরা আইনি প্রক্রিয়া যেতে বাধ্য হয়েছি। আমরা আশা করি আইনি প্রক্রিয়ার মাধ্যমে এবং আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি ফিরিয়ে পাব। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাকসু নির্বাচনের প্রার্থীরা। ভোটারদের কাছে লিফলেট বিতরণ সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। প্রার্থীরা জানান ভোটারদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এদিকে নির্বাচন কমিশন জানায় আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেটে 306 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে 248 জন এবং সিনেটে 58 জন প্রার্থী। প্রতিটা ভোটারের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করছি। আমরা গতকালকেও আচরণবিধির মধ্যে 10টার মধ্যে আমরা প্রচারণা শেষ করেছি এবং আজকে সকালে প্রচারণা শুরু করেছি। আমরা ব্যালট নাম্বার পাওয়ার পর আমাদের প্যানেলের যারা আছে তারা নিজের পকেট থেকে হাত খরচের টাকা থেকে 500,000 যে যত টাকা পেরেছে দিয়ে আমরা সেই টাকাটা জড়ো করে নিয়ে প্রেসে গেছি। প্রেসে যে আমাদের লিফলেটের কাজগুলো করেছি। রাকসুকে কেন্দ্র করে কেউ কোনো রকম কোনো যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে, ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট থাকবেন ফৌজদারি কার্যবিধির আন্ডারে। সেই ম্যাজিস্ট্রেট যে কোনো সময় যে কাউকে দণ্ড দিতে পারে। রাকসুর প্রচারণার আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। ভোটারদের সাড়া পাওয়া নিয়ে কি বলছেন প্রার্থীরা? ধন্যবাদ ইশিকা। প্রচারণা গতকালকে থেকে শুরু হয়েছে। আজকে সকালে কিছুটা কম থাকলেও এখন বেলা যত বাড়ছে শিক্ষার্থীরা প্রচারণা তত বাড়িয়েছেন এবং মূল প্রার্থী যারা তারাও কিন্তু এই চত্বরে এসে বিভিন্ন ভোটারদের কাছ থেকে ভোট প্রার্থনা করছেন এবং বিভিন্ন যে প্যানেলগুলি আছে তারা তাদের যে লিফলেট ব্যালট নাম্বার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তারা ভোট প্রার্থনা করছেন। আগামী 25 সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট এবং হল সংসদের যে ভোট গ্রহণ হবে সেখানে যে যত তাড়াতাড়ি প্রার্থীদের ভোটারদের কাছে পৌঁছতে পারছেন তার যে কৌশলগুলি তারা সেগুলো নিচ্ছেন। আমরা একটু প্রার্থীদের কাছ থেকে শুনতে চাই ভোটের মাঠের কি অবস্থা, একটু আপনার কাছ থেকে জানতে চাই। প্রচারণা তো শুরু হয়ে গেছে, একটা জমজমাট রাকসুর প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীরা করছেন, আপনারা কিভাবে দেখছেন প্রচারণা? দীর্ঘদিন পরে ক্যাম্পাসে একটা উৎসব মুখর আমেজপূর্ণ একটা পরিবেশ তৈরি হয়েছে। আপনারা অবগত আছেন যে 35 বছর হচ্ছে শিক্ষার্থীরা তারা তাদের ভোটাধিকার হরণ করা ছিল এক প্রকার জাতীয় নির্বাচনের মতোই, কিন্তু সেটা ফিরে এসেছে। এখন আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা উৎসব মুখরভাবে তারা প্রচারণা করছে। ক্লাসরুম বলেন, চায়ের আড্ডা বলেন, তারা তাদের প্রার্থী নিয়ে নানা আলোচনা সমালোচনা করছে। তারা যেন ভোটের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করতে পারে, কারণ তাদের ভোটের মাধ্যমে যে প্রার্থী নির্বাচন করবে দেখা যাচ্ছে যে তাদের উপর ডিপেন্ড করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগামী 1 বছরের ভবিষ্যৎ। ধন্যবাদ। আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই, একটু জানতে চাই যে ভোটার তো বাইরে বেশি ক্যাম্পাসের থেকে, যারা ছাত্রাবাসগুলিতে থাকেন সেখানে ব্যক্তি হচ্ছে কিনা প্রচারণায়? হ্যাঁ, অবশ্যই। এটি আসলে আপনি জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাত্র 33% আবাসিকতা আছে আর প্রায় 67% কিন্তু বাইরে। আমাদের সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্যাম্পাসের বাইরে ভোটারদের কাছে যাইতে হচ্ছে এবং সেক্ষেত্রে অনেকটা কষ্ট হচ্ছে আর কি। আর এখন আপনি জানেন যে দুই একদিন থেকে বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টির মধ্যে ভিজে প্রার্থীরা অনেকে কষ্ট করে মেসগুলোতে পৌঁছানোর চেষ্টা করছে। ধন্যবাদ আপনাদেরকে। আমরা যে এখানে প্রার্থী যারা আছেন তারা প্রচারণা চালাচ্ছেন, তাদের ব্যালট নম্বরগুলি নিয়ে প্রার্থীদের কাছে যাচ্ছেন এবং গতকালকে থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে থেমে ফলে প্রার্থীরা কিছুটা বেকায়দায় পড়ছেন প্রচারণা চালাতে গিয়ে। তো বৃষ্টিটি না হলে হয়তো আরো জমজমাট হবে, তবে দিন যত যাচ্ছে আবহাওয়া ভালো হচ্ছে এবং প্রার্থীরা ব্যালট নম্বর পেয়ে গেছেন, তারা তাদের প্রস্তাব নিয়ে লিফলেট নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন
যতদিন এগিয়ে আসছে ভোটের ততই কিন্তু উৎসব মুখর পরিবেশ একটি রাকসুকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তো এই ছিল রাকসু নিয়ে ইশিকা আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। শাহেদ, অনেক ধন্যবাদ আপনাকে। রাকসু নির্বাচনের প্রস্তুতি নিয়ে সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শেষ হচ্ছে আজ। মঙ্গলবার সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। প্রথম দুদিনে মনোনয়ন সংগ্রহ করেছেন 169 জন প্রার্থী। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 17 সেপ্টেম্বর। যাচাই বাছাই 18 সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার 20 সেপ্টেম্বর এবং 21 তারিখে প্রকাশ হবে চূড়ান্ত তালিকা। এদিকে ছাত্র সংগঠন ও জোট থেকে ঘোষণা হয়েছে 17টি প্যানেল। ভোট গ্রহণ হবে ফ্যাকাল্টি ভবনগুলোতে, মাত্র একটি হলে থাকবে ভোট কেন্দ্র। আগামী 12 অক্টোবর নেওয়া হবে ভোট। গতদিন আমরা ছাত্রদের হলে এবং ছাত্রীদের হলে মাত্র 2টো বুথ রেখেছি, কিন্তু আজকে প্রায় 14টা হলের প্রতিটা হলে একটা করে আমরা মনোনয়নপত্র বিতরণের জন্য বুথ রেখেছি। আবার গতকালকে হয়তো আপনারা জেনেছেন অলরেডি যে আমাদের গঠনতন্ত্রে একটি সংশোধনী করে একটা হোস্টেল, এটাকে হলের মর্যাদা মানে হোস্টেল সংসদের জন্য ইলেকশনের জন্য আমরা অনুমোদন পেয়েছি, যার কারণে আমরা রশিদ হলের জন্য একটা বুথ করেছি। চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, এ পর্যন্ত কতজন মনোনয়ন সংগ্রহ করেছেন, বিস্তারিত জানাবেন। পর্যন্ত আসলে সর্বশেষ তথ্য এখন আসলে গত 2 দিনে সর্বশেষ 169 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে এখন পর্যন্ত এখানে উচ্চমানা ভিড় দেখছি আমরা, দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনে কিন্তু মনোনয়নপত্র সংগ্রহের জন্য সকল প্রার্থীরা এখানে এসে জড়ো হয়েছে। সকাল থেকে কিন্তু ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছিলেন, সেই জন্য একটু লেটেই আসছে এমনটাই বলা যায়। এখনো পর্যন্ত আসলে বিভিন্ন প্যানেলের সকলে অনেকেই আসছেন, ছাত্রদল থেকে করে ছাত্র শিবির এখন এসে পৌঁছায়নি। স্বতন্ত্র প্রার্থীর আনাগোনা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, অনেকেই আসলে মনোনয়নপত্র গ্রহণ করেছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যে গণতান্ত্রিক যে বিষয়টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হারিয়ে গেছে, সেই গণতান্ত্রিক চর্চার কারণে চাকসু নির্বাচন অংশগ্রহণ করছেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে এখানে নির্বাচন কমিশনের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে চাকসু নির্বাচন হতে যাচ্ছে 37 বছর পর 12 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সৃষ্টি না হয় সেই জন্য তারা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবেন। এবং সেই সাথে তারা আরো একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন, সেটি হলো নির্বাচনটি একটু যে হল ভোট কেন্দ্রগুলো রয়েছে, সেই ভোট কেন্দ্রগুলোতে যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো এড়াতে তারা সিসি ক্যামেরা আওতায় আনার ব্যবস্থা নেবে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তারা দ্রুত সময়ে এর সিদ্ধান্ত, এই সিসি ক্যামেরা আসলে ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা সেই সিদ্ধান্তটি জানানো হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত আজই মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন, তবে আগামীকাল হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এই শেষ সংগ্রহ এবং জমা দেওয়ার যে টানটান উত্তেজনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, বলা যায় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন একটি ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। এই ছিল সর্বশেষ অবস্থা। পায়েল, অনেক ধন্যবাদ আপনাকে। চাকসু নির্বাচনে আগামীকাল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 10:30টায় এই সভা হয়। এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম ও এনসিপির এশিয়া প্রতিনিধি জুবায়ের সর্দার সহ একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা সংকট নিয়ে আলোচনা হয়।
পাল্টা শুল্কের প্রভাবে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি কমতে পারে 14% পর্যন্ত। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক এবং এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে উদ্বেগ এবং করণীয় নিয়ে এক কর্মশালায় এমন কথা বলেন র্যাপিডের চেয়ারম্যান ডক্টর এম এ রাজ্জাক। তিনি বলেন, পাল্টা শুল্কের প্রভাবে যুক্তরাষ্ট্রের রেডিমেড গার্মেন্টসের আমদানি কমবে $10 বিলিয়ন। ফলে বাজার ছোট হবে। ছোট বাজারে রপ্তানি আরও চ্যালেঞ্জিং হবে বলে জানান তিনি। তবে ভারত সহ অনেক দেশের রপ্তানি বাংলাদেশের চেয়ে আরও খারাপ হবে বলেন তিনি। যুক্তরাষ্ট্রের গার্মেন্টস আমদানি 12% কমবে জানিয়ে তিনি বলেন, বাজার ছোট হলে আমাদের অতিরিক্ত রপ্তানি করা সম্ভব হবে না। সরকার একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিকল্প পণ্য বাজারে দিলেও প্লাস্টিকের ব্যবহার বন্ধ হচ্ছে না। এর কারণ হিসেবে বাজারে ব্যাগ না নেয়ার প্রবণতাই দায়ী বলে মন্তব্য করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার পরিবেশন অধিদপ্তরে বিশ্ব ওজোন দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, ওজোন স্তরের ক্ষয় রোধে কার্বন নিঃসরণ কমানোর কোনো বিকল্প নেই। বিশ্বের সব দেশ এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করলেও অধিকাংশ দেশই তা মানছে না। উন্নয়নশীল দেশগুলোর ওপর এর নেতিবাচক প্রভাব বেশি পড়ছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। আশা করি ওজোন লেয়ার নিয়ে যে আন্তর্জাতিক আইনটা আমরা প্রয়োগ করতে সফল হয়েছি সকলে মিলে, সেটার দৃষ্টান্ত ধরে আমরা অন্যান্য আন্তর্জাতিক আইন প্রয়োগে এগিয়ে যাব। এক মাসের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে 10,000 টাকা বাড়ালো বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস। সংগঠনটি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে বাড়তি দর নির্ধারণের কথা বললেও দর নির্ধারণের এই পদ্ধতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। এভাবে দর ওঠানামা করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ক্যাব। ফাহিম ইউসুফের বিশেষ রিপোর্ট। চলতি বছরেই বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করে 52 বার, তার মধ্যে 34 বারই বেড়েছে দাম। আর সবশেষ চলতি মাসে সোনার দাম ভরিতে বাড়ালো 10,000 টাকা। 22 ক্যারেট স্বর্ণে এবছর দাম প্রায় 34% বেড়ে দাঁড়িয়েছে 1,85,947 টাকা, যা ইতিহাসের সর্বোচ্চ। প্রশ্ন হচ্ছে, কিসের ভিত্তিতে বাজুস স্বর্ণের এর দর নির্ধারণ করলো? কেনই বা এত বারবার পরিবর্তন? যখন ফেডারেল রিজার্ভ রেট কাট করার ডিক্লারেশনটা দেয়, আলটিমেটলি হয় কি গোল্ডের দিকে মানুষ ঝুঁকে যায়। তো ওই কারণে গোল্ডের দামটা ইনস্ট্যান্ট বেড়ে গেছে। যখন তারা রেটটা বাড়ায় তখন আমাদের এই বাজুসের দায়িত্ব হয়ে যায় সেলিং প্রাইসটা আমাকে অ্যাডজাস্ট করতে হয়। আবার যখন তারা লোকাল মার্কেটে কমে যায় তখন আমরা এটাকে কমাতে বাধ্য হই। এটাই আমাদের অ্যাকচুয়ালি প্রসেস। তবে বাজুসের এমন পদ্ধতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তার মতে মূল্য নির্ধারণের প্রক্রিয়া উন্মুক্ত হওয়া উচিত। বাংলাদেশের স্বর্ণের বাজারের মূল্য নির্ধারণ প্রক্রিয়াটা স্বচ্ছ নয়। এখানে বাজুসের পক্ষ থেকে স্বর্ণের যে মূল্য নির্ধারিত হয়ে থাকে, আমরা গবেষণা করে দেখেছি যে আন্তর্জাতিক বাজারের মূল্যের সঙ্গে বাজুসের নির্ধারিত মূল্যের অনেক সময়ই আমরা সম্পর্ক দেখতে পাই না। 2012 সালের আগেও কেন্দ্রীয়ভাবে স্বর্ণের দর নির্ধারণ হতো না। ব্যবসায়ীরা দর নির্ধারণ করে আসছিলেন নিজেদের মতের ভিত্তিতে। 2012 সাল থেকে স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে স্বর্ণের দর নির্ধারণ শুরু করে বাজুস। শুরু থেকেই বাজুসের স্ট্যান্ডিং কমিটি নিজেদের সদস্যদের দিয়ে তৈরি। কোনো ক্ষেত্রে অভিজ্ঞ 2-1 সদস্যের বাইরে থেকে হলেও ছিল না সরকার বা প্রশাসনের কোনো অংশ। ফলে প্রশ্ন উঠছে, একটি সংগঠন কিভাবে নিজেদের স্বার্থের ঊর্ধ্বে ভোক্তা স্বার্থে কাজ করবে? ভোক্তা স্বার্থের কথা মাথায় রেখে সরকারের নিয়ন্ত্রণ রাখা উচিত জানিয়ে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের চেয়ারম্যান বলেন, বেসরকারি একটি সমিতির নির্ধারিত মূল্য প্রকৃত বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটি এখন প্রশ্ন। গোল্ডের সাথে যেহেতু আমাদের অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত, সেখানে আমার যেটা ধারণা যে তারা যে মূল্য নির্ধারণ করে এটি একটু ট্রান্সপারেন্ট হওয়া দরকার। 2023-কে যদি বেস ইয়ার ধরা হয় তাহলে তার থেকে কিন্তু 1.5 গুণ বেড়েছে ডলারের মূল্য, কিন্তু গোল্ডের দাম 2.5 গুণের বেশি বেড়েছে। তো এটা তো অস্বাভাবিক। বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও এনবিআর এর সহযোগিতায় স্বর্ণের মূল্য নির্ধারণ প্রক্রিয়া পুনরায় যাচাই করার কথা জানান ক্যাবের চেয়ারম্যান। এখানে যদি কোনো অস্বচ্ছতা থাকে তাহলে অবশ্যই সরকার এখানে আমি আশা করব ইন্টারভেন করবে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।
পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভায় এখনো গড়ে ওঠেনি কোনো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা। প্রতিদিনই পৌর এলাকার ৮০ থেকে ৯০ টন বর্জ্য ফেলা হচ্ছে খোলা জায়গায়। এতে পরিবেশ যেমন হুমকির মুখে পড়ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্য। কে এম শাহাবুদ্দিন শিহাবের তথ্য ও ছবিতে জানাচ্ছেন মোহাম্মদ শরীফ হোসাইন। প্রায় ১৩ বর্গ কিলোমিটার বিস্তৃত কুয়াকাটা পৌরসভা। খ শ্রেণীর এই পৌরসভার ৯টি ওয়ার্ডে জনসংখ্যা প্রায় ২০,০০০। প্রতিদিন বাড়িঘর, হাসপাতাল ও ক্লিনিকের ৮০ থেকে ৯০ টন বর্জ্য ফেলা হচ্ছে খোলা জায়গায়। এতে পরিবেশ যেমন হুমকির মুখে পড়ছে, তেমনি ক্ষতি হচ্ছে জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের। দুর্গন্ধে নাক চেপে যাতায়াত করতে হচ্ছে পর্যটক সহ স্থানীয়দের। আধুনিক ডাম্পিং এর ব্যবস্থা করা হয়, তাহলে রোগ ব্যাধি থেকে শুরু করে শিশুরা বিভিন্ন রকম পর্যটকটা কুয়াকাটা এসে স্বাচ্ছন্দ্যভাবে ভ্রমণ করতে পারবে। এটা আমাদের কাছে খুবই দুঃখজনক যে এত দূর থেকে আসার পর আমরা এরকম একটা পরিবেশ কখনো আশা করি নাই। পর্যটক এলাকা হিসাবে এটা আসলে আশা করা যায় না। এখানে বর্জ্য ব্যবস্থাপনা যদি একটু ভালো করা হয় বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, তাহলে আশা করি সকল পর্যটকদের জন্য অনেক ভালো হয়। দীর্ঘদিন ধরে আমরা এই ময়লার কবলে অনেক সমস্যার সম্মুখীন হই, যেমন দুর্গন্ধ ভুগতে আছি এবং মনে করেন অনেক মশা মাছি জন্ম হয়। এই পৌরসভার জন্য বর্জ্য ফেলার স্থান নির্ধারণ করা হলেও এখনো এর কার্যক্রম শুরু হয়নি। খুব দ্রুতই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়ন করার কথা জানান এই কর্মকর্তা। সিটিসিআরপি প্রজেক্টের আওতায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে ৪৫ কোটি টাকার একটি প্রজেক্ট হাতে নিয়েছি। যখন আমাদের এই প্রজেক্টটি বাস্তবায়িত হয়ে যাবে, কুয়াকাটা ট্যুরিজমও অনেকাংশে বিকশিত হবে। শুধু আশ্বাস নয়, দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে দ্রুত কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন সচেতন নাগরিকরা। মোহাম্মদ শরীফ হোসাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভোলায় হঠাৎ করেই বেড়েছে নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগ। এতে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বাড়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। অভিযোগ রয়েছে পর্যাপ্ত ওষুধও পাওয়া যাচ্ছে না। ছোটন সাহার তথ্য ও ছবিতে জানাচ্ছেন শরীফ হোসাইন। টানা বৃষ্টি আর ভ্যাপসা গরমে ভোলায় নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে প্রতিদিন বাড়ছে শিশু রোগীর সংখ্যা। ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে শিশুদের জন্য ৬০টি শয্যা থাকলেও রোগী রয়েছে ১৫০ শতাধিক। ফলে অনেকেই বাধ্য হয়ে মেঝেতে রেখে করাচ্ছেন চিকিৎসা। শিশু ওয়ার্ডের সামনে থেকে শুরু করে ওয়ার্ডের আশপাশের মেঝেতে রয়েছে ১৫০ শতাধিক শিশু রোগী। বেড সংকট সহ পর্যাপ্ত ওষুধ না পাওয়ার অভিযোগ স্বজনদের। আমরা কোনো সিট পাইনি, দেখলাম ফ্লোর ভরা। এরপর আমরা কোনো রকম আইসে এখানে বসলাম। এটা আপনার কিনা, যদি আমাদের সবকিছুই বাইরে থেকে কিনা লাগে, তাহলে আমরা এই জায়গায় কেন আসছি? আর এই জায়গায় যে নোংরা অবস্থায় বাচ্চা আসছি সুস্থর জন্য, আপনার এই জায়গায় আমরা নিজেরাই অসুস্থ হয়ে যেতেছি। ডাক্কে আনছি, ডাক্কে আনলে আমাকে ওষুধটা চালাইয়া গেছে, খেজমতটা করছে। রোগী পাড়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। তবে আতঙ্কিত না হয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান তাদের। অভিভাবকদের সচেতন হতে হবে, তাদেরকে একটু বাচ্চাদের যখন ঘামে তখন ঘামটা মুছে দিতে হবে। আর যখন ঠান্ডা লাগে, আবার যখন মাঝে মাঝে বৃষ্টি পড়লে তখন খুব ঠান্ডা লাগে, ওই সময় কাপড় ভরায় রাখতে হবে আর একটু পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। ঔষধ সংকটের কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। ওষুধপত্র বছর শেষ, নতুন বছরের টেন্ডার হলে ওষুধ আবার চলে আসবে। কিছু স্বল্পতা আছে, কিন্তু যা আছে তা দিয়ে আমাদের চিকিৎসা সেবা চলছে। তার অন্যতম প্রমাণ এই পর্যন্ত আমাদের কোনো মৃত্যুর রেকর্ড নেই। গত এক সপ্তাহে জেলার ৬ হাসপাতালে ৫ শতাধিক রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। মোহাম্মদ শরীফ হোসাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।